বিধানসভার কার্যত কলঙ্কিত একটা অধিবেশন নিয়ে। আপনার আমার সাধারণের টাকায় যে অধিবেশন হয়েছে, যে অধিবেশন কার্যত অভয়ার জন্য হওয়ার কথা, কিন্তু সেখানে ভিন রাজ্য ভ্রমণ চলল পুরো দমে, যেখানে বসে বসে নাম ধরে ধরে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের কথা বলা হলো বিধানসভায় নাকি শূন্য হয়ে যাওয়া বামেরা, তাদের আমলে কি হয়েছিল সে প্রসঙ্গ হলো না শুধু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার বশংবদ দুর্বিনীত পুলিশ, সেই পুলিশ রাজের কথা হলো না শুধু সন্দীপ ঘোষের কথা, এবং একেবারেই হলো না অভয়ার বিচারের কথা। এবং সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আমি প্রথমেই আপনার কাছে যাব। শঙ্করবাবু, বিধানসভায় বিধায়ক হিসেবে আপনি নিজে উপস্থিত ছিলেন আজকে। এই বিধানসভা আপনার আমাদের সাধারণ যতজন এখন মুহূর্তে রিপাবলিক দেখছেন, সবার টাকার এই অধিবেশন দেখার জন্যই কি বিশেষভাবে বসানো হয়েছিল? দেখুন, আজকে প্রথমেই আমি যে কথা বলবো, যে পুরো বিধানসভায় আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটাকে আমি নর্দমার নোংরা জল মাঝে মাঝে যখন পরিষ্কার করার জন্য বেরিয়ে যায়, সেটা সাথে তুলনা করব কিনা সেটা বলতে পারছি না। তবে এটা আমরা মনে করি যে উনি ফেঁসে গিয়ে ফাঁসি চেয়েছেন। আমাদের পুরনো আইন আইপিসি অনুযায়ী কিংবা বর্তমান আইন ন্যায় সংহিতা অনুযায়ী অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যে আইনের মধ্যে দিয়ে নির্ভয়া কাণ্ডের অপরাধীরা তাদের ফাঁসি হয়েছে, এখানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, ঠিক একইভাবে এই আইনের মধ্যে দিয়েও আমরা কিন্তু বর্তমানে অভয়ার যারা অপরাধী তাদেরকে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের জায়গায় যেতে পারতাম। পার্ক স্ট্রিটের ঘটনার পর বলা হয়েছিল মেয়েটির চরিত্রের দোষ, খদ্দরের সাথে সমস্যা। 2013 সালে কামদুনির ঘটনার পর এই রাজ্যের সরকার, তৃণমূল কি বলেছিল বা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, যে শরীর থাকলে জ্বর হয়, ওরকম মাঝে মাঝে এই ধরনের ঘটনা হয়, আমি আর উচ্চারণ করলাম না। 2014 সালে সিউড়ি, সেখানে কি বলা হলো, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করতেই পারে। 2015 কাকদ্বীপ, বলা হলো পুরো শারীরিক অত্যাচার করলে 40,000 আর হাফ অত্যাচার হলে মেয়েদের সেখানে 20,000 টাকার ক্ষতিপূরণ। 2015 সালে কি বলল, কাটোয়ায় ছোট্ট একটি সাজানো ঘটনা। 2022 সালে কি বলল, যে হাসখালিতে লাভ অ্যাফেয়ার্স, মেয়েটা প্রেগনেন্ট ছিল। এটা হচ্ছে এই রাজ্যের পীড়িত মেয়েদের পরিবারের সামনে দাঁড়িয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের আড়াল করবার কি প্রাণান্তকর প্রচেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, তার কয়েকটা উদাহরণ দিলাম। শুধু তাই তো নয় শঙ্করবাবু, শুধু যে আড়াল করার চেষ্টা চলছে তা তো নয়, পুরোপুরি দায় ঠেলা কেন্দ্রের ঘাড়ে। আমি আসবো আবার আপনার কাছে, কিন্তু আপনার কাছে শতরূপবাবু, আপনারা বিধানসভায় শূন্য, মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন, কিন্তু সেই শূন্য বামেদের ভূত বোধহয় ছাড়ছে না। আপনাদের আমলে একটাও মহিলা থানা ছিল না, 39টা থানা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে। তাহলে এই দোষ, এই পাপের দায় তো আপনাদেরও, কারণ মহিলা থানা আপনারা করেননি। দেখুন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আইএসআই ছাপ্পানা মিথ্যেবাদী তো 100 বছরে একটা জন্মায়। প্রশ্নটা হচ্ছে 2011 সালের আগে ভারতেই কোথাও মহিলা থানা ছিল না, কারণ মহিলা থানার এই কনসেপ্টটাই তখনও আসেনি। এবং আপনারা জানেন যে আজকেই অসংখ্য এই মহিলা থানা থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক কোর্টে রেপ বা পক্সোর ট্রায়াল থেকে শুরু করে এই সব কিছুই দিল্লির নির্ভয়ার ঘটনার পর থেকে বা বিভিন্ন মানে কর্মক্ষেত্রে বিশাখা কমিশন তাদের গাইডলাইন অনুযায়ী একটা থাকা, এই সব কিছুই নির্ভয়ার ঘটনার পর থেকে চালু হয়েছে। আমি কতগুলো কথা বলি, কি জানেন তো, আপনারা জানেন এই পরশুদিনই খুব সম্ভবত তৃণমূলের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ করে আপনাদের চ্যানেল সহ 3টে চ্যানেল যারা কিনা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছে, সমালোচনা করছে, বলা হয়েছে যে আমরা আমাদের প্রতিনিধিরা ওখানে যাবে না, কোনো কথায় অংশগ্রহণ করবে না। মুশকিলটা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্যগুলো একটা বিতর্কে এসে, একটা স্টুডিও এসে বলার কথা, ওই স্টুডিওর বিতর্ককে ওরা এড়িয়ে গিয়ে, সাংবাদিকদের প্রশ্নকে এড়িয়ে গিয়ে ওরা বিধানসভায় অধিবেশন ডেকে ওই সমস্ত রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছেন, বামফ্রন্টের সময় আমরা কি কখনো বলেছি বামফ্রন্টের
হত্যাকাণ্ডের সময় পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল, পশ্চিমবাংলায় কখনো ধর্ষণের ঘটনা ঘটেনি, 100 বার ঘটেছে, এটা মিথ্যে নয়। কিন্তু কথাটা হচ্ছে কোনো ধর্ষণের ঘটনা ঘটার পরে পুলিশ ফোন করে ধর্ষিতার বাড়িতে বলেছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে, যেমন এক্ষেত্রে করা হয়েছে। প্রশ্ন তো হচ্ছে এখানে সরকারের ভূমিকাকে নিয়ে। এরা ধানতলার ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে বাংলার পুলিশ বেস্ট পুলিশ, বারবার বক্তব্য দিয়েছে, আমরা সে বক্তব্য দেখিয়েছি। হ্যাঁ, সে তো ভালো কথা। যে শুনুন, যে নিজেকে নিজে ডক্টরেট দিতে পারে সে আবার নিজের পুলিশকে সার্টিফিকেট দেবে পুলিশ মন্ত্রীর সাথে জানা কথা। আমি এই সমস্ত সব কথা কে সিরিয়াসলি নেয় বলুন? আমি 2-3টে জাস্ট কথা বলছি আপনাকে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে এরা বারবার করে বানতলার কথা বলে। বানতলার ঘটনার যারা অপরাধী আজকে পর্যন্ত তারা জেলে পড়ছে প্রত্যেকে। আজকে উনি যে আইন আনছেন, আজকে একটা বিল এনেছেন বিধানসভায়, নাকি আইনকে একটা প্রস্তাব করেছেন, বলেছেন যে ধর্ষণকে অবৈধ ইত্যাদি শাস্তি হবে ইত্যাদি। আজকে সকালবেলা পর্যন্ত কি ভারত এবং পশ্চিমবাংলায় ধর্ষণ বৈধ ছিল? আমি এইটা বলছি যে নির্ভয়া ধর্ষকদের ফাঁসি হয়েছিল, হেতালপাড়াকের ধর্ষকের ফাঁসি হয়েছিল, আর কামদুনির ধর্ষকরা মুক্তি পেয়েছে। তার কারণটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি মনমোহন সিংয়ের হাতে যখন স্বরাষ্ট্র দপ্তর ছিল, মানে দিল্লির পুলিশ ছিল, তখন কোনো বিনীত গোয়েল আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না ধর্ষকদেরকে আড়াল করার জন্য, যা কিনা আজকে আছে। আজকে সরকার থেকে একটা সার্কুলার জারি করলো, এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সেটাকে ডিফেন্ড করেছেন, বলছেন যে মেয়েদেরকে রাতের কাজ করতে দেওয়া হবে না, ডিউটি কমিয়ে দেওয়া হবে। দুটো দিক, এইটার করে মহিলাদের রিক্রুটমেন্ট কমিয়ে আনা হবে, বলা হবে যে এদেরকে দিয়ে যেহেতু রাত্রিবেলা কাজ করানো যাবে না, অতএব আমরা এখানে পুরুষ কর্মী নিয়োগ করবো, মহিলা কর্মী নিয়োগ করবো না। মহিলাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে এমনি অনেক সমস্যা আছে আমাদের পুরুষতান্ত্রিক ব্যবস্থায়, আরো সুযোগ কমবে। যে প্রসঙ্গ আপনি অবতারণা করছেন এই নিয়ে বিতর্ক রোজ চলছে, কিন্তু আমি তো আরো ভয়ঙ্কর একটা দিক দেখতে পাচ্ছি। আপনি বলেন একটু আগে যে পুলিশ মন্ত্রী পুলিশকে বেস্ট বলছেন, তাদের কিছু যায়টায় আসে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার পরেই আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে একের পর এক নেতা মন্ত্রী ফোঁস করাটা কিন্তু শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর যদি দাঁড়িয়ে বলে যে মহিলাদের ছবিকে আমি বিকৃত করে বাড়িতে টাঙিয়ে দিয়ে আসবো, তাহলে এইটা একটা ক্রাইম কি ক্রাইম নয়? বিধানসভায় বিল আনছেন মহিলাদের জন্য। আমার হাতে সময় খুব কম, আমাদের সময় খুব কম। আমি শঙ্করবাবুর কাছে শেষে একবার চলে যাওয়ার চেষ্টা করবো। শঙ্করবাবু, নারী বিদ্বেষী একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য জুড়ে ফোঁস মন্তব্যের পর তৈরি হতে শুরু করে দিয়েছে। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কার্যত কোট অ্যান্ড কোট কলঙ্কিত একটা অধিবেশন। তারপরে দাঁড়িয়ে থেকে কোথায় এই রাজ্যটা দাঁড়িয়ে রয়েছে? দেখুন, সহমত পোষণ করেই আমি বলছি যে এই আরজিকরের কেস অন্য যে কোনো মহিলাদের উপর শারীরিক অত্যাচারের যে ঘটনা, সেই ঘটনার থেকে ভিন্ন এই কারণে, সেটা হচ্ছে যে সিস্টেমের মধ্যে থেকে, সিস্টেম যাকে সুরক্ষা দেওয়ার কথা, সেই সিস্টেমে হচ্ছে এই ডাক্তারি ছাত্রীটি, সে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। এর জন্য যদি সমস্ত দায়ভার নিতে হয়, সেটা নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একথা বারবার করে বলেছি। অনেকেই প্রশ্ন করেছেন যে আরজি করে নির্যাতিতার বিচারের সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কি করে সম্পর্কিত। আমরা বলছি যে আরজি করে নির্যাতিতার বিচারের দাবি কখনোই সম্পন্ন হবে না অপরাধীদের আড়ালকারী বা প্রমাণ লোপাটকারী মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে। এরা বলছে আমরা আইন আনছি। আরে আইন আনলে সেই আইন দিয়ে ফাঁসি হবে তখনই, বা কোনো পানিশমেন্ট হবে তখনই, যখন পুলিশ তার প্রসিডিউরাল ফাইন্ডিংসটাকে তারা হচ্ছে বিচারালয়ে আসবে। পুলিশই গায়েব করে দিচ্ছে। শেষ, আমি বিরত করতে বাধ্য হচ্ছি। দুজনকে অনেক ধন্যবাদ। সব খবরের জন্য সঙ্গে থাকুক রিপাবলিক বাংলা। আজকে যে সময় আমরা দেখেছি, যে সময় জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযানে গিয়েছেন, সেই সময় সকালের দিকে আমরা দেখলাম সবার নজর ছিল একই সঙ্গে বিধানসভার দিকেও। সেখানে অভয়া কাণ্ড বা অভয়ার ওপর ঘটে চলা যে নির্মম অত্যাচার, তাকে ধর্ষণ করে খুন করা, সেই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মুখ্যমন্ত্রী আরজিকর প্রসঙ্গে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন। বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন তিনি, শুনুন। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:30 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার, রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো। আমি নিজে গিয়ে বলেছিলাম,
তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। আরজিকরের প্রসঙ্গ বা আরজিকর কাণ্ডের প্রসঙ্গ একেবারেই মুখে আনছেন না, অথচ বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণ বিরোধী করা আইনের কথা বলছেন, বিল পাসের কথা বলছেন মুখ্যমন্ত্রী। সেই জায়গা থেকে তিনি এই সঙ্গে আরও কথা বলছেন, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এবং সেই সঙ্গে উন্নাও হাতরাসের মতো ঘটনাগুলোকে সামনে এনে বলছেন অন্যান্য রাজ্যে দেশে যত ধর্ষণ হয় তার থেকে নাকি এ রাজ্যে পশ্চিমবঙ্গে কম ধর্ষণ হয়। এই সংখ্যাতত্ত্ব সামনে এনে মুখ্যমন্ত্রী কি তৃপ্তি পান? এই সংখ্যাতত্ত্বের তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভয়ার বাবা মা বা আজ যত সংখ্যক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেককে অপমান করছেন না মুখ্যমন্ত্রী? কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন, কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। দেশে প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। রাজ্যের একটি সরকারি হাসপাতাল, আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজ, সেখানে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। আর এ প্রসঙ্গেও কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন? সেই সঙ্গে আমরা যেটা দেখতে পেলাম যে তিনি একই সঙ্গে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের তাদের পদত্যাগ চাইছেন, সেই সঙ্গে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও পদত্যাগ দাবি করছেন, এবং এখানেও না থেমে দেশের প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী। শুনুন। বাংলার নামে কুৎসা করে যাচ্ছে, এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজিকরের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে, বিচার চায় না। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। তৃণমূলের সরকার ক্ষমতায় আসার আগে এ রাজ্যে কারা ক্ষমতায় ছিল? বাম সরকার। সেই বাম সরকারের আমলে নাকি কোনো কিছুই হয়নি নারীদের জন্য, সে সঙ্গে মহিলাদের জন্য থানা, তাও তো হয়নি। একেবারে বামেদেরকেও কোনোভাবে বিধতে ছাড়লেন না আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। 2011 সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না। মনে রাখবেন, বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি, 62টি পস্কো কোর্ট করেছি,
এখনো 10টি পেন্ডিং আছে, সেটা হচ্ছে হাইকোর্টের কাছে, আমাদের কাছে নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড, হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্যগুলো তুলে ধরলেন, বেশ কিছু ক্ষেত্রে তার উষ্মা, তিনি উত্তেজিত হয়ে গেলেন, সেই ছবিটাও আমরা দেখলাম। কিন্তু কোথাও গিয়ে যে আবহে দাঁড়িয়ে তিনি ধর্ষণ বিরোধী বিল পাস করাতে চাইলেন বা করালেন, সেই আবহে যে বিষয়টা সব থেকে প্রাসঙ্গিক, সেই অভয়া কাণ্ড বা অভয়ার ওপর ঘটে যাওয়া যে ঘটনা, তা নিয়ে একটা কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তাঁর নিশানায় এলেন একের পর এক ব্যক্তিত্ব, অবশ্যই রাজনৈতিক পরিসরের ব্যক্তিত্বরা, যারা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং এ রাজ্যের বিরোধী দলনেতা, কেউই বাদ গেলেন না। কিন্তু যারা এখনো ভাবেন যে কোথাও গিয়ে রাজ্যের প্রশাসন হয়তো সুবিচার দিতে পারবে বা পারে বা আগামী দিনের জন্য কোনো বার্তা হয়তো নিয়ে আসবে, তারা কোথাও গিয়ে নিশ্চয়ই ভাববেন আজকে যখন তারা শুনতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো একটা কথা তাদের জন্য, অভয়ার জন্য, কেউ কিন্তু কোনো রকম কথাই আজ শুনতে পেলেন না, কারণ এই নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে স্পেক্টি নট। গনগনে রোদ মাথায় করে, অঝোর বৃষ্টি উপেক্ষা করে যখন পথ আঁকড়ে চলছে পুলিশের নির্লজ্জতার প্রতিবাদ, ঠিক তখন বিধানসভার ভেতরে পুলিশ মন্ত্রী, রাজ্যের অভিভাবক, এই সব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত ধর্ষণ সংখ্যা নিয়ে প্রতিযোগিতায়। মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন একজন বিধায়ক, বলবো বিজেপি, ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন। থেকে 4 বছর আগে 2020-এ হাতরাসের ঘটনা, যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়। উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে 17 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসাল্টেড হলেন। পঁয়তাল্লিশ মিনিটের টানা বক্তব্য, হাতে দিস্তে দিস্তে কাগজ, চিঠির পাল্টা চিঠির খতিয়ান, কিন্তু তার নিজের দপ্তর পুলিশ নিয়ে এক লাইনও নেই। যে পুলিশের নির্লজ্জ দাবি মুছে ফেলতে হয়েছে পুলিশকে, যে পুলিশের নির্লজ্জ দাবি খারিজ করে অভিক দেকে সাসপেন্ড করেছে শাসক দলই, সেই পুলিশ নিয়ে একটা লাইনও নেই। এইসব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। এটা করে আপনারা আরজিকরের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। যে সন্দীপ ঘোষ এবেলা পদত্যাগ করলে ও বেলায় জোটে নতুন চাকরি, যে সন্দীপ ঘোষ দুর্নীতির অভিযোগে সিবিআই এর হাতে বন্দী, সেই সন্দীপ ঘোষ নিয়েও এক লাইনও নেই। এইসব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলতে। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। এইসব
চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত নিজের আর দলের মুখ বাঁচাতে। এইসব চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত ক্ষমতা বাঁচাতে। খালি হাতে রাজনৈতিক পতাকা ছাড়া চিকিৎসকদের অনমনীয় জেদ যে বড় ভয়ঙ্কর, আলবাত সেটা টের পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণের করের টাকায় বিশেষ অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন আচরণ আরও একবার হতাশ করল বাংলাকে, আরও একবার শক্তি জোগালো প্রতিবাদীদের। প্রতিবাদের বাঁধন আরো শক্ত করার, আরো একবার প্রমাণ করলো বিচার নয়, সুরক্ষা নয়, ক্ষমতার লোভে অন্ধ শাসকের নির্লজ্জতা। রিপাবলিক বাংলা।